জীবনে করলোটা কি, মানে মাথার উপর থেকে পিসির নামটা সরিয়ে যদি জীবনে কোনো দিন একটা কাউন্সিলর হতে পারতো, তখন ভাবতাম তাকে নিয়ে অ্যানালিসিস করতে হবে। দেখো, আমাদের রাজ্যের রাজনীতিটা যেভাবে হিন্দু মুসলমানে একটা ভাগ করে দেওয়ার চেষ্টা হয়েছে, পশ্চিমবাংলার বহু বামপন্থী মানুষের এর আগে জানা ছিল না, বা অনেকেই, খালি বামপন্থী কেন বলবো, অনেক গণতান্ত্রিক মানুষ বা গণতান্ত্রিক দলেরও জানা ছিল না। যেখানে তুমি যদি জেলা ধরে ধরে, ব্লক ধরে ধরে, বুথ ধরে ধরে দেখো, তৃণমূল গুহারা হেরেছে এবং আমরা সবচেয়ে ভালো ফলাফল করেছি মুসলিম এলাকায়। বলো, আজকে যে 10-11 বছর বিজেপির যে এই একচেটিয়া ক্ষমতা, ওদের কেন্দ্রে সরকার আছে, পশ্চিমবাংলার প্রধান বিরোধী শক্তি, তৃণমূল কংগ্রেসকে ইন রিয়েল টার্মস কোন অসুবিধাটাই ফেলতে পারলো? অভিষেক ব্যানার্জি নিয়ে তোমার অ্যানালাইসিস কি? কিছুই না। অভিষেক ব্যানার্জিকে নিয়ে দেখো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি তোমার এটা বললাম কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন রাজনৈতিক নেত্রী মনে করি, তাকে আমার ভালো লাগুক খারাপ লাগুক, তাকে আমি সমর্থন করি না করি, বাট শি ইজ আ লিডার। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভেবে জীবনের 5টা মিনিট নষ্ট করবো, এটা আমার কখনো মনে হয়নি। ওকে নিয়ে আবার কি অ্যানালিসিস থাকবে? তৃণমূলে তুমি আরও 5জনকে নিয়ে জিজ্ঞেস করতে পারো, আমি ভেবে চিনতে বলতে পারি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ববি হাকিমের কথা, কি যদি কল্যাণ ব্যানার্জির কথা, কি মদন মিত্রের কথা, কি অরূপ বিশ্বাসের কথা, ভালো মন্দ আমি ভেবে দেখতে পারি যে ঠিক আছে, তারা জীবনে কিছু না কিছু করেছি। জীবনে করলোটা কি, মানে মাথার উপর থেকে পিসির নামটা সরিয়ে যদি জীবনে কোনো দিন একটা কাউন্সিলর হতে পারতো, তখন ভাবতাম তাকে নিয়ে অ্যানালিসিস করতে হবে। সামনে 26-এর ভোট আসছে, কি মনে হয়? কি মনে হয় কোন অর্থে, মানে ফলাফল কি হবে? ফলাফল বা ওভারঅল সিচুয়েশন রাইট নাও সিপিআইএম এর? দেখো, সিপিআইএমের সিচুয়েশন খুবই মানে খুবই কঠিন। এই নিয়ে তো আমি মানে লুকোচুরি করার কোনো মানে হয় না। কঠিন তার এই কারণ এইটা নয় যে আমাদের ভোট বেড়েছে বা কমেছে, বা ইদানিংকালে আমরা লাস্ট কতগুলো ভোটে আমরা যতটা ভালো করবো ভেবেছিলাম অনেক ক্ষেত্রে করিনি, অনেক ক্ষেত্রে করেওছি। আবার যেমন পঞ্চায়েতে তোমার সাথে যখন এর আগেরবার কথা হয়েছিল, আমার মনে আছে কথা হয়েছিল, পঞ্চায়েতে যেরকম আমাদের ফল ভালো হয়েছিল, লোকসভায় কিছু জায়গায় আমাদের ফল আগের তুলনায় ভালো হয়েছে, বাট ওভারঅল তো যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা অবশ্যই হয়নি। সেইটা বড় কথা, সেটাও সমস্যা, অতটা বড় সমস্যা নয়। মূল যেটা সমস্যা বলে মনে হয় সেটা হচ্ছে, দেখো, আমাদের রাজ্যের রাজনীতিটা যেভাবে হিন্দু মুসলমানে একটা ভাগ করে দেওয়ার চেষ্টা হয়েছে, এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে না, মানে সত্যি কথা বলতে এই পরিস্থিতিটাকে কীভাবে অ্যাড্রেস করতে হবে, এইটাও পশ্চিমবাংলার বহু বামপন্থী মানুষের এর আগে জানা ছিল না, বা অনেকেই, খালি বামপন্থী কেন বলবো, অনেক গণতান্ত্রিক মানুষ বা গণতান্ত্রিক দলেরও জানা ছিল না। কেননা সত্যি কথা, এরকম তো অবস্থা এর আগে কখনো হয়নি যে একেবারে সরাসরি ধর্মের মঞ্চ থেকে ভোটের প্রচার হচ্ছে এবং ধর্মের নামে ভোটের ডাক দেওয়া হচ্ছে। কোথাও কেউ বলছে যে সব হিন্দুরা মিলে এবার আমাদেরকে ভোট দিন, না হলে পশ্চিমবাংলা মুসলমানরা দখল করে নেবে। আবার কোথাও কেউ বলছে যে বিজেপি আসলে আপনাদের কচুকাটা করবে, তাই আমি চুরি করেছি, ডাকাতি করেছি, যাই করেছি, কিন্তু সব মুসলমান আমাকে ভোট দিন, না হলে দাঙ্গায় সব মরবেন। একেবারে এরকমভাবে ধর্মের নামে ভাগ করে একদম খোলাখুলি ধর্মীয় মঞ্চ থেকে ভোট চাওয়া, এইটা তো কখনো এর আগে হয়নি। এবং সুতরাং এরকম কতগুলো পরিস্থিতি আছে যেগুলো কিনা একটু আমাদের কাছে আনফোরসিন ছিল আর কি। এখানে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা একচেটিয়া সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে এইটা। দেখো, আমাদের রাজ্যে তো প্রথম কথা হচ্ছে প্রায় 30% মুসলিম ভোট আমাদের রাজ্যে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাঙালি সমাজের যে আমাদের যে সোশিও কালচারাল হিস্ট্রি, যেটা আমাদের সামাজিক যে ইতিহাস, আমাদের সাংস্কৃতিক সামাজিক ইতিহাস, সেইটার মধ্যে খুব গভীরভাবে এখানে একটা ধর্মনিরপেক্ষতা, একটা প্রোগ্রেসিভ একটা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। সুতরাং হিন্দু বাঙালি সমাজেরও একটা বড় অংশ তারা ধর্মনিরপেক্ষ, যারা কিনা মনে করেন যে পৃথিবী উল্টে যাক, মানে দুর্নীতি হতে পারে, কি দাদাগিরি মস্তানি সবই খারাপ, কিন্তু সাম্প্রদায়িকতার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এবং যারা এটা মনে করেন তাদেরকে দোষও দিতে পারি না, কারণ সাম্প্রদায়িকতা একটা দেশকে, একটা সমাজকে কী করতে পারে তার যা উদাহরণ আমরা দেখেছি আমাদের চোখের সামনে, তাতে তো এটা মনে হওয়াটাই স্বাভাবিক। তো আমরা সুতরাং আমরা এই যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের যে একটা কালচার, কি রাজা রামমোহন রায় বলো, ডিরোজিও বলো, মানে যে বেঙ্গল রেনেসার যে ঐতিহ্য আমরা বহন করছি, তাতে তো বাঙালি সমাজের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, যেখানে যাই হয়ে যাক না কেন বিজেপিকে আসতে দেবো না, বিজেপি আসলে একটা ওই হিন্দি বেল্টের একটা কালচার আমাদের ওপর চেপে বসবে। হ্যাঁ, এই সব ব্যাপারগুলো রয়েছে। সুতরাং যখনই প্রশ্নটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হেরে গেলে তবে কে, তবে কি বিজেপি, তখনই স্রেফ বিজেপিকে ঠেকানোর জন্য একটা বাড়তি অংশের ভোট মমতা ব্যানার্জি পেয়ে যাচ্ছেন, যারা কিনা মমতা ব্যানার্জির ভোটার নয়। আজকে যদি লড়াইটা এরকম থাকতো যে তৃণমূল হারলে বাম কংগ্রেস জিতবে, তাহলে কিন্তু এই ভোটটা একচেটিয়াভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পঞ্চায়েত, যেখানে তুমি যদি জেলা ধরে ধরে, ব্লক ধরে ধরে, বুথ ধরে ধরে দেখো, তৃণমূল গুহারা হেরেছে এবং আমরা সবচেয়ে ভালো ফলাফল করেছি মুসলিম এলাকায়। কেন, সেখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। অতএব লোকে হাত খুলে
আমাদেরকে ভোট দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ঠিক ১ বছর পরে যখন আবার লোকসভার ভোট হয়েছে, তখন যখন প্রশ্ন উঠছে দেশে মোদী সরকারে আসবে কিনা, পশ্চিমবাংলায় ধরো একটা বুথে কি একটা ব্লকে হয়তো সেটা মুসলিম মেজরিটি, সে কিন্তু গোটা বিধানসভা কেন্দ্রটায় তৃণমূল হেরে গেলে বিজেপি জিতে যেতে পারে, এরকম একটা ইকুয়েশন, তখন বাধ্য হয়ে আমাকে তৃণমূলকে জেতাতে হবে। ভোট ভাগাভাগিতে যেন বিজেপি জিতে না যায়, তাই ভোটটা কনসলিডেটেড হয়ে যায় তৃণমূলের কাছে। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে মুসলিম সমাজকে পশ্চিমবাংলায় ভয় পাইয়ে রাখার রাজনীতিটা করতে পারেন, যে এনআরসি হয়ে যাবে, তোমরা আমাকে ভোট দাও, এই এসআইআর নাম বাচ্চল যে আমাকে ভোট দাও। কি হচ্ছে, ধরো একটা দুজন পরীক্ষায় বসেছে, দুজন ছাত্র, একজন ১০০ নম্বরে পরীক্ষা দিচ্ছে আর একজন ৭০ নম্বরে পরীক্ষায় বসেছে। ৭০ নম্বরে যত ভালোই করুক না কেন, ও তো ৩০ নম্বরে আগেই এগিয়ে আছে। হ্যাঁ, তো মমতা ব্যানার্জির সাথে বিজেপির লড়াইটা হয়ে গেছে এরকম ১০০ বনাম ৭০-এর লড়াই। তো সেইখানে যদি লড়াইটা ১০০ বনাম ১০০ লড়াই হতো, তাহলে কিন্তু সত্যি বাংলায় হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারতো। কিন্তু সেটা এখন দেখো, আবার এটাও তো ঘটনা যে একটা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমি তো কাউকে বারণ করতে পারি না ভোটে লড়তে, ডেফিনেটলি তার ইচ্ছে হচ্ছে লড়ছি, আমার তো কিছু করার নেই। সেখানে এটাই আমরা মানুষের কাছে এই কথাটা আরও বেশি করে জোরের সঙ্গে বলতে চাই, যে যদি আপনারা মমতা ব্যানার্জির পাল্টা আমাদেরকে সেই বিকল্পের জায়গায় আনেন, তাহলে কিন্তু ওনার সঙ্গে লড়াইটা সমানে সমানে হবে। তাহলে এই বিজেপি আসলে দাঙ্গা হবে, অতএব সব ধর্মনিরপেক্ষ মানুষ আমায় ভোট দাও, এই ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি যে একটার পর একটা ভোট পার করছেন, সেটা করতে পারবেন না। এই জায়গাটা মানুষের মনে বামফ্রন্ট করবে কি করে? কারণ ভোট যেটা গ্রাউন্ড লেভেলে যে কনসেন্ট্রেশনটা হচ্ছে, সেটা আমি বলছি, তুমি ইনফ্যাক্ট বললে যে যারা মনে করছে যে বিজেপি ধর্ম নিরপেক্ষ নয়, আমি বিজেপি আসতে দেবো না, তারা তৃণমূলকে ভোট দিচ্ছে। আর যারা মনে করছে যে এবার তৃণমূলকে সরাতে হবে, তুলনায় বিজেপি বেশি ক্ষমতাবান, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। ফলে পোলারাইজেশন অফ ভোট তো এই মুহূর্তে টিএমসি এবং বিজেপির দিকে। তারই তো এই ফল হয়েছে। তাহলে বামফ্রন্ট জায়গাটা করবে কি করে? দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে যারা মনে করছেন বিজেপি খুব ক্ষমতাবান, বিজেপির ক্ষমতার কোন প্রমাণটা পেলেন গত 10-11 বছর? আমরাও ভেবেছিলাম খুব ক্ষমতাবান, ক্ষমতার কোন প্রমাণটা পেলেন? দেখো ভাই, অনেক তো আলোচনা হলো, অনেক কিছু থিওরি ইত্যাদি হলো। আমি বাংলার রাজনীতি এখন একটা এমন অদ্ভুত সার্কাসের জায়গা হয়ে গেছে। সিপিএম বলছে আমরা কি বলি যে বিজেমূল। বিজেমূল সেটিং। আচ্ছা, তৃণমূল বলে হচ্ছে রামবাম এক, আর বিজেপি আবার এখন বলে ইন্ডিয়া জোট, তৃণমূলের সাথে সিপিএমের সেটিং। সবাই বলছে সবার সাথে সবার সেটিং। সেটা সেই দেখবে সেই ফেসবুকে একটা ছবি মাঝে মধ্যে ভাইরাল হয় না, যে একটা ঘরের মধ্যে 3টে স্পাইডারম্যান, তিনজনকে আঙুল দিয়ে দেখাচ্ছে। বাংলার রাজনীতিটা কিছুটা ওরকম হয়ে গেছে। হতে পারে আমরা মিথ্যে কথা বলছি, হতে পারে বিজেপি মিথ্যে কথা বলছে, হতে পারে তৃণমূল মিথ্যে বলছে, কে জানে। কিন্তু আমি খুব তাই আমি ওই থিওরির মধ্যে না গিয়ে বলছি, ইন ভেরি প্র্যাকটিক্যাল, ইন ভেরি রিয়েল টার্মস, বলো আজকে যে 10-11 বছর বিজেপির যে এই একচেটিয়া ক্ষমতা, ওদের কেন্দ্রে সরকার আছে, পশ্চিমবাংলার প্রধান বিরোধী শক্তি, তৃণমূল কংগ্রেসকে ইন রিয়েল টার্মস কোন অসুবিধাটায় ফেলতে পারলো? একটা 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 সরকারের, একটা বিরোধী দলের কাজ কি? সরকারকে বিপদে ফেলা। বিজেপি এই বিরোধী স্পেসে থেকে সরকারকে কোন বিপদটায় ফেলতে পারলো? মানে ওদের যদি 2-4টে লোক গ্রেপ্তারও হয়ে থাকে, সেটাও গ্রেপ্তার হয়েছে, আমরা আদালতে লড়াই করেছি, বিকাশ ভট্টাচার্য মামলা করেছেন, সিবিআই তদন্ত হয়েছে, কিছু লোক গ্রেপ্তার হয়েছে। এবার তুমি বলবে যে তাহলে সিবিআই তদন্ত হয়েছে, তোমাদের কৃতিত্ব, তাহলে যারা গ্রেপ্তার হলো না সেটা কেন তোমাদের ব্যর্থতা নয়? তাহলে বিজেপির কেন ব্যর্থতা ওটা? তো আমাদের কাছে তো সত্যি প্রশ্নের কোনো উত্তর নেই। যে ধরো একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস, সেখানে চাকরি চুরির টাকা খেটেছে, প্রমাণিত। তো দুটো ডিরেক্টর সে কোম্পানির, একটা ডিরেক্টর কালীঘাটের কাকু জেল খাটলো, আর এক ডিরেক্টর অভিষেক ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে। একটা কারণ থাকবে তো এটার কিছু একটা। মানে তুমি চার্জশিটে বলছো যে অভিষেক ব্যানার্জির বউয়ের, অভিষেক ব্যানার্জির শালির অ্যাকাউন্টে বিনয় মিশ্রের মারফত কয়লা পাচারের টাকা ঢুকেছে, তারা গ্রেপ্তার হচ্ছে না। হ্যাঁ, আর পাড়ার কোন কাউন্সিলরের কাছে একটা বিল্ডিং তৈরির কাটমানি গেছে, তুমি এখন তার বাড়িতে রেড করে বলছো আমি বিরাট সিবিআই হয়ে গেছি। এটা মানে এটা তো লজিক থাকবে, তারা কারণ থাকবে তো। কুন্তল শান্তনু তারা হচ্ছে তোমার টাকা চুরি করেছে, তারা চাকরি বিক্রি করেছে। তো চাকরি তারা নয়, টাকাটা তুলেছে লোকের কাছ থেকে, টাকাটা দিয়েছে তো কাউকে, তবে তো চাকরিটা হয়েছে। তারা তো আর কেউ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয়, তো তার বাড়িতে একবার সিবিআই যাবে না, তাকে জিজ্ঞাসা করবে না? তা আমি বলছি যে তাহলে মানে প্রত্যেকবার এই যে একটা জায়গায় গিয়ে তদন্তটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা তো কারণ থাকবে। এরা বলে যে প্রমাণ লোপাট হয়ে গেছে বলে কোনো তদন্ত শেষ করা যায়। প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রমাণ লোপাট করবে বলেই সিবিআইকে ডাকা হয়েছে। দ্বিতীয় কথা, আচ্ছা তুমি বলো তো, আমি ধরে নিচ্ছি সব কিছুর প্রমাণ লোপাট হয়েছে, নারদার প্রমাণ লোপাট হয়েছে? নারদায় যে তৃণমূলের কিছু লোক পয়সা খাচ্ছে, তার ভিডিও একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো আর কোনো জায়গা থেকে লোপাট হয়নি। বিজেপির ইউটিউব চ্যানেল থেকে লোপাট হয়েছিল এই মুকুল আর এই শঙ্কুদেব পণ্ডার, এরা শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢুকেছিল বলে বিজেপির ইউটিউব চ্যানেল থেকে ডিলিট হয়ে গেল ফুটেজটা। সেটা বাদ দিয়ে ভিডিও তো অ্যাভেলেবেল, তো সুতরাং তার তো প্রমাণ লোপাট হয়নি। তাহলে কেন আজকে পর্যন্ত এই চোরগুলো জেল খাটলো না?